নিখোঁজের তালিকায় থাকা ওয়াকি চৌধুরী শরিয়া আইন নিয়ে পড়ছেন তুরস্কে। দাবি পরিবারের, আটক 4 নারী জেএমবি সদস্যের 5 দিন করে রিমান্ড। নাগরিক সুবিধা বাড়াতে ঢাকা বিভাগকে ছোট করা হবে, গড়ে তোলা হবে আরো নতুন নতুন বিভাগ, বললেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানিকে কেন্দ্র করে কোনো সিন্ডিকেট গড়ে উঠতে দেয়া হবে না, জানালো মন্ত্রণালয়। ব্যয় নির্ধারণ না হওয়ায় কাউকে টাকা না দেওয়ার অনুরোধ। নিউ ইয়র্কে ইমাম সহ 2 বাংলাদেশি হত্যাকাণ্ডে অস্কার মোরেলের বিরুদ্ধে হত্যা মামলা। বৃহস্পতিবার শুনানি। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি হতে পারে আমৃত্যু কারাদণ্ড। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গ্রেফতারের 2 ঘণ্টা পর আরসিবিসির সাবেক ব্যবস্থাপক মায়া দেগুইতোকে জামিনে মুক্তির নির্দেশ দিলেন আদালত। এবং দেনার টাকা পরিশোধের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করল মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেল। লাইসেন্স বাতিলের বিষয়ে পরবর্তী আদেশ 4 সেপ্টেম্বর। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। 2005 সালের 17 আগস্টের ন্যাক্কারজনক সিরিজ বোমা হামলার 11 বছরেও শেষ হয়নি 39টি মামলার বিচার কাজ। সারা দেশে চালানো জেএমবির ওই হামলায় 2 জন নিহত ও আহত হন 2 শতাধিক মানুষ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাক্ষী হাজির না হওয়ায় মামলা নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। আর পুলিশের দাবি, শীর্ষ জঙ্গিদের ফাঁসি কার্যকর এবং জঙ্গি বিরোধী অভিযানের ফলে বড় ধরনের হামলার সামর্থ্য হারিয়েছে জঙ্গি সংগঠনগুলো। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের মত, জঙ্গি মদতদাতাদের গ্রেফতার করতে না পারলে জঙ্গি নির্মূল অসম্ভব। আফজাল হোসেনের রিপোর্ট। 2005 সালের এই দিনে দেশের 63টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন জেএমবি। আদালত সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় চালানো এই হামলায় নিহত হন 2 জন, আহত হন 2 শতাধিক। এই হামলার মধ্য দিয়ে জঙ্গি সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এ ঘটনায় সারা দেশে মামলা হয় 161টি, গ্রেফতার করা হয় 450 জনকে। এর 11 বছরে মামলা নিষ্পত্তি হয়েছে 122টি, যেখানে মৃত্যুদণ্ড হয়েছে 28 জঙ্গির আর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় 134 জনকে। এর মধ্যে সে সময়ের জেএমবির শীর্ষ নেতা শায়ক আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই সহ 6 শীর্ষ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাক্ষীর অভাবে বাকি মামলাগুলো নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। বারবার সমন দেওয়া হচ্ছে, কিন্তু সাক্ষী আসতেছে না। সেই সাক্ষীরা যে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানায় সাক্ষীরা নাই। এটা একটা সমস্যা হয়ে গেছে। আর পুলিশের দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বড় হামলার সামর্থ্য হারিয়েছে জঙ্গি সংগঠনগুলো। ওই গ্রুপ আমরা মনে করি না যে এখনো বড় কিছু কোনো অঘটন ঘটানোর মতো ক্যাপাসিটি তাদের আছে। নব্য জেএমবি যারা, তারা আপনারা জানেন যে তাদের বিরুদ্ধে অভিযান চলছে। যদিও নিরাপত্তা বিশ্লেষকদের মত, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে না পারলে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে না। নির্মূল ততক্ষণ হবে না যতক্ষণ না এদের মদতদাতাদের অস্তিত্ব থাকবে। তো সেটি হচ্ছে বড় জিনিস। এই মদতদাতাদের অস্তিত্ব বিলীন করতে পারলে তখন এরা শক্তি পাবে। এছাড়া এ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে জঙ্গিবাদ বিরোধী গণসচেতনতা বাড়াতে পারলে জঙ্গিবাদ প্রতিরোধ করা যাবে বলেও মনে করেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দীর্ঘ 11 বছর পার হলেও রাজশাহীতে জেএমবির বিরুদ্ধে করা মামলাগুলোর বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিযুক্তদের হাতে নির্যাতিতরা। রাষ্ট্রপক্ষের কৌশলী বলছেন, তদন্ত কাজের ধীরগতি সহ নানা জটিলতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, শিগগিরই বাকি মামলাগুলোর চার্জশিট দেওয়া হবে। পাশাপাশি সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় জেএমবি জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর জামিনে থাকা অভিযুক্ত জেএমবি সদস্যদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। 2004 সালে রাজশাহী নগরীতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে শোডাউনের মধ্য দিয়ে নিজেদের অস্তিত্বের জানান দেয় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। এরপর 2005 সালের 17 আগস্ট একযোগে 63 জেলায় সিরিজ বোমা হামলা চালিয়ে শক্তি প্রদর্শন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে সংগঠনটি। সে সময় রাজশাহীর বাগমারায় ঘাঁটি গাড়ার পর বাংলা ভাই ও তার সহযোগীরা হত্যা, সশস্ত্র অবস্থায় মহড়া, নির্যাতন, চাঁদাবাজি সহ জড়িয়ে পড়েন নানা অপরাধমূলক কাজে।
2004 থেকে 2010 সাল পর্যন্ত পুলিশ বাদী হয়ে বাগমারা থানায় সংগঠনটির 94 নেতাকর্মীর বিরুদ্ধে 14টি মামলা দায়ের করে। এর মধ্যে 5টি মামলার রায়ে দোষী সাব্যস্ত হয়। শীর্ষ নেতাদের অনেকের ফাঁসি ও বিভিন্ন মেয়াদে সাজা হলেও বর্তমানে 60টি মামলা বিচারাধীন এবং বাকি 2টি মামলা তদন্তাধীন রয়েছে। ঘটনার 1 যুগ পার হলেও বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ নির্যাতিতরা। আমার মধ্যে 2 একজনে কি যারা মারি নির্যাতন করছে, তারা কেস করেছিল, বিচার ভালোভাবে পায়নি। সারা জীবন পড়ায় থাকতো, যেই সরকার আসবে ওরা টাকা পয়সা দেয়, আদায়ের টাকা দিয়ে চলে যাবে। নির্যাতিত যেগুলো ব্যক্তি এরা যে মামলাগুলান করছে, এই মামলাগুলান কোনো সুরাহা সঠিকভাবে হয়েছে বলে জানা নাই। তদন্ত শেষ না হওয়ার পাশাপাশি প্রক্রিয়াগত জটিলতার কারণে বাকি মামলাগুলো নিষ্পত্তি হতে সময় বেশি লাগছে বলে জানালেন রাষ্ট্রপক্ষের এই কৌশলী। এই সকল মামলায় আমরা গুরুত্ব সহকারে দেখতেছি। কোনো মামলারই সাক্ষী আসলে ফেরত যাচ্ছে না, আমরা সাক্ষী নেওয়ার ব্যবস্থা করতেছি। কাজে দ্রুত এই বিচার সম্পূর্ণ হচ্ছে। তবে শিগগিরই বাকি মামলাগুলোর চার্জশিট দাখিল করা ছাড়াও জামিনে থাকা অভিযুক্ত সদস্যদের ওপর নজরদারি বাড়ানোর কথা জানান আইন শৃঙ্খলা বাহিনীর এই সদস্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমন্বিত প্রচেষ্টায় তাদেরকে আমাদের সার্ভিলেন্সের আওতায় রাখা হয়েছে এবং পরবর্তীতে তারা কোনো কার্যক্রম করতে গেলে তাদের প্ল্যানিং সম্পর্কে খোঁজখবর রাখা হয়। রাজশাহী অঞ্চলে এসব মামলায় বর্তমানে জামিনে আছে 48 জন জেএমবি সদস্য, জেলে 18 জন, পলাতক 7 জন, সাজা হয়েছে 11 জনের এবং বিচার কাজ চলা অবস্থায় মৃত্যু হয়েছে 4 জনের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাতের 3 নারী শিক্ষার্থী জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে আটকের পর বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি দল। বুধবার তারা গুলশান ক্যাম্পাস পরিদর্শনে যান। এ সময় লাইব্রেরিতে পাঠ্য বইয়ের বাইরে বেশ কিছু ধর্মীয় বই দেখতে পান তারা। এ ধরনের বই শিক্ষার্থীদের জঙ্গিবাদে উৎসাহিত করতে পারে বলে মন্তব্য করেন ইউজিসির উপপরিচালক জেসমিন আক্তার। এছাড়া বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম সম্পর্কে সার্বিক খোঁজ খবর নেন তারা। এদিকে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে র্যাবের হাতে আটক 3 নারী শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে আটক 4 নারী জেএমবি সদস্যের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিখোঁজের তালিকায় থাকা ওয়াকি চৌধুরী তুরস্কের ইস্তাম্বুলের কেওসি ইউনিভার্সিটিতে শরিয়া আইন নিয়ে পড়ছেন। এমনকি 15 দিন আগে ওয়াকির সঙ্গে কথা হয়েছে তার মায়ের, এমনটাই দাবি করেছে তার পরিবার। যদি তাই হয় তাহলে ওয়াকি কেন সে দেশের বাংলাদেশ দূতাবাসে গিয়ে পুরো বিষয় অবহিত করছেন না, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তার বাবা। এদিকে ওয়াকির পৈতৃক বাড়ির এক নিরাপত্তা কর্মী জানিয়েছেন সন্দেহজনক এক যুবক প্রায়ই আসতো ওয়াকির কাছে। সাদেক ইমাম ওরফে ওয়াকি চৌধুরী রাজধানীর সেগুনবাগিচার কনকর্ড টাওয়ারের একটি ফ্ল্যাটের বাসিন্দা, হাইকোর্টের আইনজীবী জাহিদ চৌধুরীর ছেলে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আনাগোনা সূত্রে বাড়ির নিরাপত্তা কর্মীরা ওয়াকিকে জঙ্গি সম্পৃক্ততায় নিখোঁজ হিসেবেই জানে। এই নিরাপত্তা কর্মী জানালেন এক যুবকের আসা যাওয়া ছিল ওয়াকির কাছে। এই কয় যে মানে যে জঙ্গির খাতায় নাম গেছে বা নিখোঁজ গেছে, এই ছবিগুলো শুনতেছি আর কি। আমরা একটা বন্ধু কিন্তু এরকম বড় ধারী ছিল, সব বাজারই বন্ধু ছিল। তো প্রায় সময় আমাদের বিল্ডিং এ আসতো, ওনার সাথে একটু গল্প বলতো। ওইখানে বলছে বাচ্চা চালানোর মসজিদ আছে, ওই তো প্রায় কথা বলতো যে আপনার 1-2 ঘন্টা বা আরো বেশি কথা বলতো। মা বাসায় থাকলেও কথা বলতে রাজি হননি। বাবা জাহিদ চৌধুরীর সঙ্গে কথা বলে জানা যায় নানা তথ্য। ম্যাডাম কথা মানে সাত তো বাসায় নেই। ওয়াকি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে 5ম শ্রেণী পর্যন্ত পড়ার পর কলাবাগান LCLS থেকে A লেভেল, O লেভেল এবং LLB পাশ করেন। পরে লন্ডনের লিংস্টন ইউনিভার্সিটিতে ব্যারিস্টারি পড়তে যান। সেখানে 12টি বিষয়ের মধ্যে 10টিতে পাশ করে বাকি দুটো পরে সমাপ্ত করার কথা বলে দেশে চলে আসেন। এবছর 17ই মার্চ ইস্তাম্বুলের কেওসি ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে শরিয়া আইন পড়তে যান। বাবার দাবি এরপর থেকে ওয়াকি নিয়মিতই তার মায়ের সঙ্গে যোগাযোগ করছেন। তবে ওয়াকি কেন তুরস্কে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে সন্দেহ দূর করছেন না, এমন প্রশ্নের সন্তোষজনক জবাব মেলেনি। এই তো যোগাযোগ এখন কয়েকদিন আগে তো করছে, 10-12 দিন আগে। কি বলেছে? না, ভালো আছে, লেখাপড়া করছে। তুমি জঙ্গিদের সাথে যোগ দিছো এরকম কথাবার্তা বলতেছে, তাকে জানাইছে? না, এগুলো আমরা বলি না। সরকারি কারোর সাথে যোগাযোগ করে কেন বলে না যে আমি এখানে পড়তেছি বা আমি নিখোঁজ না? এটা তো আমাদের গভর্নমেন্ট চাইলেই তো তারা দিবে না। উনি যদি নিজে যোগাযোগ না করে তাহলে গভর্নমেন্ট কিভাবে দিবে? আমি তাকে ডিফেন্স দিচ্ছি না, বুঝছেন কথা? এটা গভর্নমেন্ট চাক, আমাদের এমবেসি আছে ওইখানে চাক, আমি পাসপোর্ট নাম্বার সব দিচ্ছি।
এদিকে রমনা থানা বলছে পরিবারের সঙ্গে কথা বলে তাদের বক্তব্যে নানা অসঙ্গতি পেয়েছেন তারা। পাসপোর্ট নাম্বার আমরা পেয়েছি এবং আমরা তদন্ত করে দেখেছি, হ্যাঁ সে তুরস্কের উদ্দেশ্যে গিয়েছে। তুরস্কে গিয়েছে, ওখানে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেনি, এটাও তো এক ধরনের তাদের মনে হয় আমার সন্দেহভাজন আর কি। তবে ওয়াকির বাবা বলছেন র্যাবের প্রথম তালিকায় 262 জনের মধ্যে 196 নম্বর সিরিয়ালে থাকলেও পরের দুটি তালিকায় নাম ছিল না ছেলের। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, সর্বাত্মক ধর্মঘটের ডাক। নাগরিক সুবিধা বাড়াতে ঢাকা বিভাগকে ছোট করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নতুন নতুন বিভাগ গড়ে তোলার কথা জানান তিনি। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবগঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বৈঠকে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, নতুন নতুন বিভাগ তৈরির ফলে মানুষের আর্থসামাজিকভাবে উন্নতি লাভ হবে। তিনি বলেন, জনগণের কাছে দ্রুত সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। জনসেবাটা নিশ্চিত করবার জন্য আমাদের প্রশাসনিক কর্মকাণ্ডগুলিকে আমরা আরো একটু ভাগ করে করে ছোট ছোট আকারে করে দেব, যাতে সেবাটা আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি। ইতিমধ্যে বাংলাদেশে 8টা বিভাগ, রংপুর বিভাগটাও করে দিয়েছি, আর ঢাকা বিভাগকে ভেঙেই ময়মনসিংহ বিভাগ করা হয়েছে। হয়তো ভবিষ্যতে আরো আমাদের একটা প্ল্যান আছে যে ঢাকা বিভাগটাকে আরো একটু ছোট করে ফেলা। তো এটা করলে পরে যে বিভাগীয় যে অবকাঠামো গড়ে উঠবে, তাতে জনগণের দোরগোড়ায় আমরা সেবাটা পৌঁছাতে পারবো। আর স্থানীয় সরকারটাকে আমরা আরো শক্তিশালী করতে চাই, আরো তাদের হাতে ক্ষমতা দিতে চাই। সৌদি আরব ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানিকে কেন্দ্র করে কোনো মধ্যস্বত্বভোগী শ্রেণী গড়ে উঠতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বুধবার সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, মধ্যস্বত্বভোগীদের কারণে বিদেশে যেতে বাংলাদেশি শ্রমিকদের যেন অহেতুক বাড়তি ব্যয়ের বোঝা টানতে না হয়, সেই চেষ্টা করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তবে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাইরেও মনে করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দূর করতে হলে সুষ্ঠু পদ্ধতি গড়ে তোলার কোনো বিকল্প নেই। গেল 7 থেকে 11 আগস্ট জর্ডান ও লেবাননে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে দেশ দুটি সফর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সেই সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সকালে এই সংবাদ সম্মেলনের আয়োজন। মন্ত্রী সাংবাদিকদের জানান, দুটি দেশ থেকেই ডাক্তার, নার্স, বিক্রয়কর্মী সহ বিভিন্ন খাতে লোক নেওয়ার আগ্রহ দেখানো হয়েছে। কর্মীর চাহিদা অত্যধিক এবং লেবানন সরকার আন্তরিক যে বাংলাদেশি কর্মীরা তাদের ওখানে যাবে। আমি বিশ্বাস করি যে আগামী কয়েক মাসের মধ্যে আরো 20-50 হাজার মানুষ আমরা ওখানে পাঠাতে পারবো। দীর্ঘ 7 বছর পর 10ই আগস্ট সৌদি সরকার বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। দেশটিতে দক্ষ ও অদক্ষ উভয় প্রকার জনশক্তির চাহিদা রয়েছে উল্লেখ করে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মানুষ যেন সবচেয়ে কম খরচে সেখানে যেতে পারে তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার। আমার মন্ত্রণালয় থেকে আমি নিজেও চেষ্টা করছি যাতে অভিবাসন ব্যয়টা কমানো যায় এবং সহজ শর্তের লোকগুলো যেতে পারে। আমরা মধ্যস্বত্বভোগীকে টার্ন আউট করার চেষ্টা করছি। মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি আমদানির বিষয়ে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও এ ব্যাপারে আর কোনো কিছু বাংলাদেশ সরকারকে অবহিত করেনি বলে জানান সংবাদ সম্মেলনে উপস্থিত প্রবাসী কল্যাণ সচিব। মাইগ্রেশন কস্টটা হাই না হয় সেটা প্রথম থেকেই আমরা একদম স্ট্রিক্টলি কন্ট্রোল করব এবং মনিটর করব। আমরা প্রেস ব্রিফিং করে মালয়েশিয়া খুলেছে এই কথা না বলা পর্যন্ত কেউ যেন টাকা পয়সা না দেয়। তবে দালালদের দৌরাত্ম্য কমাতে সরকারের সাথে একসাথে কাজ করতে চায় বাইরা। কেউ যদি বলে আমি 10 টাকা নিব, কিন্তু কেউ বলে না উনি 12 টাকা নিচ্ছে, কেউ বলে 16 টাকা নিচ্ছে, আর যে ব্যক্তি নেই সে বলে যে না আমি তো 5 টাকা নিচ্ছি। হাউ উইল ইউ প্রুভ দ্যাট? এই জন্য একটা ফুল প্রুফ একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, যে সিস্টেমে অতিরিক্ত টাকা নেওয়ার জন্য সুযোগই না থাকে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমলে জনশক্তি রপ্তানি আরো বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় রিজার্ভ ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে গ্রেফতারের 2 ঘণ্টা পরই তাকে জামিনের নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের আদালত। বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ টাকা চুরির পর পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি সুপারমার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর বুধবার স্থানীয় সময় রাত 10:30টায়
পাসাই সিটি রিজিওনাল ট্রায়াল কোর্টের বিচারক রেমিয়েবল বুয়েন্দিয়া দেগুইতোর জামিনের আদেশ দেন। তবে জামিনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বৃহস্পতিবার অফিস খোলার আগ পর্যন্ত তিনি পুলিশি হেফাজতে থাকবেন। বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ পাচারের ঘটনায় ব্যাংকের নীতিমালা ভঙ্গ ও ভুয়া নথি তৈরিতে জড়িত থাকার অভিযোগে একটি মামলা করেন আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো তান। Walang kalakip na impormasyon o complaint ang warrant of arrest. Balak ng kampo ni Deguito na magpiyansa. 6,000 piso ang itinakdang piyansa ng korte. In connection with the... এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অর্থ দ্রুত উদ্ধারে ঐক্যমতে পৌঁছেছে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ও সুইফট। এই তিন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মঙ্গলবার নিউ ইয়র্কে ত্রিপক্ষীয় বৈঠকে চুরি যাওয়া অর্থ দ্রুত উদ্ধার এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধে নিজেদের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সব ধরনের সহায়তা নিশ্চিত করার বিষয়েও একমত পোষণ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাইবার প্রতারণা বন্ধের বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। দেনার টাকা পরিশোধের জন্য মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেল বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বলে জানিয়েছেন সিটিসেলের আইনজীবী আসাদুজ্জামান। শেয়ার বিক্রির মাধ্যমে চুক্তির এই টাকা পেলেই সরকারের পাওনা টাকা পরিশোধ করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে আগামী ৪ সেপ্টেম্বর পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। ফলে সিটিসেল বিলুপ্ত ও বকেয়া অর্থ আদায়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন উচ্চ আদালতের। রাজস্ব বাবদ মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেলের কাছ থেকে বিটিআরসির পাওনা 477 কোটি 51 লাখ টাকা। এ টাকা পরিশোধে বারবার চিঠি দিলেও সাড়া দেয়নি সিটিসেল। তবে সম্প্রতি কোম্পানিটির লাইসেন্স বাতিলে বিটিআরসি আলটিমেটাম দিলে নড়েচড়ে বসে সিটিসেল। অন্যদিকে সিটিসেলের কাছ থেকে 3 কোটি 20 লাখ পাওনা টাকা চেয়ে পুরনো এক মামলা শুনানির উদ্যোগ নেয় চায়না ডেভেলপমেন্ট ব্যাংক। বুধবার শুনানিতে সিটিসেলের আইনজীবী জানান, এরই মধ্যে দেনার টাকা পরিশোধের জন্য বিদেশি কোম্পানির সাথে চুক্তি করেছে সিটিসেল। চুক্তির টাকা পেলেই দেনা পরিশোধ করা হবে। এজন্য আদালতের কাছে 4 সপ্তাহ সময় আবেদন করে সিটিসেল। পরে আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন হাইকোর্ট। এদিকে পাওনা টাকা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ চেয়ে হাইকোর্টে আবেদন করে বিটিআরসি। অ্যাজ এ বিটিআরসি স্ট্যাটুটরি একটা বডি, আমাদের পাওনাটা যাতে সবার উপরে প্রিভেইল করে এবং আমাদের পাওনা হলো 477 কোটি 51 লক্ষ টাকা, যাতে আমরা সবার আগে টাকাটা পেয়ে যাই, সেটা যাতে কোর্ট দেয়, ওই ব্যাপারে আমরা কোর্টকে প্রেজেন্ট করব। আইনজীবীরা জানান, কোম্পানি আইন অনুযায়ী এখন সিটিসেলের দেনা ও কোম্পানিটি বিলুপ্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগামী 21 আগস্টের মধ্যে 4 মাসের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ সহ 7 দফা দাবিতে মানববন্ধন করেছে বন্ধ হতে যাওয়া মোবাইল ফোন কোম্পানি সিটিসেলের কর্মকর্তা কর্মচারীরা। বুধবার রাজধানীর মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ের সামনে তারা এই মানববন্ধন করেন। এ সময় তারা অভিযোগ করেন, সরকার সিটিসেলের লাইসেন্স বন্ধ করে দিলেও কর্তৃপক্ষ প্রায় 650 কর্মকর্তা কর্মচারীর বকেয়া বেতন পাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে বিটিআরসি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েও কোনো সমাধান পাওয়া যায়নি বলেও জানান চাকরি হারাতে বসা কর্মকর্তা কর্মচারীরা। অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। লাইসেন্স বাতিল মানে হচ্ছে গিয়ে এটা কোম্পানি নাই, তো সেখানে আমরা তো আমাদের চাকরি নাই, কোনো স্যালারি ইনক্রিমেন্ট নাই, আমরা খুব মানবতা জীবন যাপন করতেছি। এটা একটা দুরবসন্ধি প্রক্রিয়া, একটা চক্র ইচ্ছে করেই এই প্রতিষ্ঠানটিকে আপনার অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে। আমাদের ম্যানেজমেন্ট থেকে কোনো কথা আসে নাই, হঠাৎ করে আমাদেরকে মিডিয়া থেকে যখন এসব কথা শোনা হলো আমাদের কানে আসলো, তখন আমরা খুবই শক। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা একটু চিন্তা করেন, আমরা যারা এমপ্লয়ি আছি আমাদের কথা চিন্তা করেন, আমাদেরকে বাঁচান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আমরা পরবর্তীতে আমরণ অনশনে যাব। মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও মারুফ কামাল সহ 67 নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতে মামলাটি করা হয়। পুলিশের দায়ের করা এই মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু, মারুফ কামাল খান এবং হাবিবুন্নবী খান সোহেল সহ আরো অনেকে।
হত্যা নির্যাতনের মাধ্যমে নয়, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষতিগ্রস্ত দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যদের বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। যদি জঙ্গিবাদকে প্রতিরোধ করতে হয়, সন্ত্রাসকে প্রতিরোধ করতে হয়, তাহলে সকলের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করতে হবে, বিশেষ করে তরুণদের মধ্যে দেশপ্রেম সহ সেই সঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে একটা যে সচেতনতা সেটা সৃষ্টি করতে হবে। এবং সেটা সন্ত্রাস দিয়ে, রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে সম্ভব নয়। সেটাকে অবশ্যই সকল মানুষকে সংঘবদ্ধ করে সম্মিলিতভাবে এটার প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিদেশের কাছে দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার রাজধানীতে শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় ঘরে ঘরে সন্ত্রাস বিরোধী দুর্গ গড়ে তোলার আহ্বান জানান তোফায়েল আহমেদ। এখানে দরদ তাদের জন্য বেশি। তার মানিটা হলো এরাই তারা যারা বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। তাই তো বিএনপি 2013 সালে রাজপথ অবরোধের নামে, হরতালের নামে আমাদের অর্থনীতির ক্ষতি করেছে। বঙ্গবন্ধু বলেছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, আমরা দুর্গ গড়ে তুলি। আজকে আবার সময় হয়েছে যে ঘরে ঘরে সন্ত্রাস বিরোধী দুর্গ গড়ে তোলার। ৭১-এর প্রতিশোধ নিতেই স্বাধীনতা বিরোধী চক্র আইএস এর মতো বিভিন্ন রূপে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, এ ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ ষড়যন্ত্র রুখতে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান মন্ত্রী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে শোক দিবসের আলোচনায় তিনি একথা বলেন। আইএসএর প্রেসক্রিপশন অনুযায়ী বিএনপি দলটির জন্ম ৭১-এর ঘাতকদের গর্ব থেকে, এবং তাদের যে চরিত্র, তাদের যে কর্মকলাপ, তাদের যে রাজনীতি, এই রাজনীতি এটাই স্বাভাবিক। তাদের কাছ থেকে তো এর বিপরীত কোনো রাজনীতি আপনি আশা করতে পারেন না। বিএনপি তো বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে। যারা 2004 সালে আমার নেত্রীকে হত্যা করতে চেয়েছিল, যারা জাতির জন্য বঙ্গবন্ধুকে হত্যা করছে, তাদের সাথে কিসের বন্ধুত্ব, তাদের সাথে কিসের আলোচনা? নেপাল এটা রাজনৈতিক শত্রুতা না, তাদের সাথে কোনো রাজনৈতিক শত্রুতা আমাদের সাথে নাই। তারা আসল সন্ত্রাসী, জঙ্গি, এবং তাদের সাথে কোনো প্রশ্ন উঠে না। এই খুনিদের সাথে কোনো আলোচনা বা বসার বা কোনো কিছু প্রশ্ন উঠে না। এরা হচ্ছে কিলার, এদের কিলিং মিশন নিয়ে তারা অগ্রসর হচ্ছে। এদের সাথে তো কোনো আলোচনার প্রশ্নই উঠে না, কোনো কিছুর প্রশ্ন উঠে না। প্রবাসের সময় আরো থাকছে। অলিম্পিক ফুটবলে অধরা স্বর্ণ জয়ের স্বপ্ন পূরণের পথে এগুলো ব্রাজিল। জেসুস নেইমারের জোড়া গোলে হন্ডুরাসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে স্বাগতিকরা। নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে বের করা কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে জমায়েত হতে থাকে। পরে শিক্ষার্থীরা মন্ত্রণালয় ঘেরাও করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর তারা দাবি আদায়ের জন্য প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেয়। পরে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে রাস্তা থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা দাবি করেন, নিজামুদ্দিন রোড থেকে সরিয়ে নেওয়া কেন্দ্রীয় কারাগারের ফাঁকা জায়গায় বিশ্ববিদ্যালয়ের নতুন হল নির্মাণ হলে কিছুটা হলেও সমস্যার সমাধান হবে। ঢাকা সিটিকে দৃষ্টিনন্দন ও বাসযোগ্য করতে সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। বুধবার রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্র করেও বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণের নগরপিতা। এছাড়া দুপুরে রাজধানীর নগর ভবনে আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে সাইদ খোকন বলেন, রাজনৈতিকভাবে পরাজিতরাই জঙ্গি ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ঐক্যবদ্ধভাবে এই জঙ্গি সন্ত্রাস রুখতে হবে বলে মন্তব্য করেন তিনি। আমাদের প্রিয়জন চলে যায় আমাদেরকে ছেড়ে, আমরা শোকে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, জনগণের মতামত না নিয়ে সরকার কিছুদিন পর পর গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব করে, আর গ্যাসের দাম বাড়ার সাথে সাথে সব জিনিসেরও দাম বেড়ে যায়, যার প্রভাব পড়ে সাধারণ নাগরিকদের জীবনযাত্রায়। তাই দাম বাড়ার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। নাগরিকদের এসব স্বাক্ষরপত্র জ্বালানি মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে জানান অ্যাসোসিয়েশন নেতারা। এবার প্রবাসের খবর। নিউ ইয়র্কে বাংলাদেশি ইমাম আলাউদ্দিন আকঞ্জি ও তার সহযোগী তারা মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার অস্কার মোরেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে মঙ্গলবার এই মামলা দায়ের করেন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন। তাকে জামিন না দিয়ে বৃহস্পতিবার হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় দোষী সাব্যস্ত হলে আমৃত্যু কারাদণ্ড হতে পারে তার। এদিকে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশি ইমামের পরিবার। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আদালতে তোলা হয় হিস্প্যানিক বংশোদ্ভূত মার্কিন নাগরিক অস্কার মোরেলকে। তার বিরুদ্ধে বাংলাদেশি ইমাম আলাউদ্দিন আকঞ্জি ও তার সহযোগী তারাউদ্দিন মিয়াকে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার জন্য আলাদা মামলা হয়েছে। এ ঘটনায় দোষী সাব্যস্ত হলে প্যারোলবিহীন আমৃত্যু কারাদণ্ড হতে পারে মোরেলের। বৃহস্পতিবার এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অস্কার মোরেল। তার আইনজীবী পরবর্তী শুনানির পর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়ার আশা প্রকাশ করেন। মোরেল কিভাবে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ল আমরা তা বোঝার চেষ্টা করছি। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে বিস্তারিত শুনানি হলেই সব পরিষ্কার হবে। এদিকে আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন বাংলাদেশি ইমামের ছেলে। আমার বাবা কেমন মানুষ ছিলেন তা সবারই জানা, শুধু আমরা নয়, পুরো বাংলাদেশি কমিউনিটি তার এমন মৃত্যুতে হতবাক। তাকে কেন হত্যা করা হলো আমরা তা জানতে চাই। এর ন্যায় বিচার আমরা চাই। একই দাবি জানিয়ে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির এই নেতা। আমরা মনে করি শান্তিপূর্ণ দুটি মানুষ বিদ্বেষপূর্ণ হামলার শিকার হয়ে মারা গেছেন। তাদের পরনে লম্বা জামা ও মাথায় টুপি থাকার কারণেই এ হামলা হয়েছে। তাদের কাছ থেকে কোনো জিনিসপত্র নেওয়া হয়নি। বাংলাদেশি ইমাম হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনো নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ। তবে মুসলিম বিদ্বেষী মনোভাব থেকে এমনটা হলো কিনা তা খতিয়ে দেখছে নিউ ইয়র্ক পুলিশ। গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, ফাঁসির মঞ্চে গিয়েও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের অধিকারের বিষয়ে ন্যূনতম ছাড় দেননি। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বস্তিবাসীদের সংগঠন আমরাও নাগরিক নামের একটি সংগঠনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। এতে রাজধানীর বিভিন্ন বস্তির বাসিন্দারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রেস ক্লাবের সামনে শোক মিছিলে অংশ নেন সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু মরে গেলেও তিনি জনগণের প্রেরণার উৎস হিসেবে থেকে যাবেন। ফাঁসির মঞ্চেও গিয়ে জনগণের অধিকারের ব্যাপারে কোনো সময় এতটুকু ছাড় দেন না। উনি সবকিছু দিয়েছেন, নিজের জীবনও দিয়েছেন, কিন্তু তার বিনিময়ে আমাদেরকে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে বেঁচে থাকার অবস্থায় রেখে গেছেন। ওনাকে অসম্মান করা হবে যদি আমরা এই জিনিসটাকে ধরে না রাখি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, উনি এখনো মৃত্যুবরণ করার পরেও আমাদের প্রেরণার উৎস হিসাবে বেঁচে থাকবেন, আমাদের শক্তি হিসাবে উনি বেঁচে থাকবেন, আছেন। খেলার খবর। আগামী মাসে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রতিনিধি দল। 3 সদস্যের এই পর্যবেক্ষক দলটি বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সরাসরি রাজধানীর একটি হোটেলে যান তারা। তবে এই প্রতিনিধি দলের কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় বসবেন এই পর্যবেক্ষক দলটি। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, কোন সিরিজের আগে নিয়মিত সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন ইসিবি কর্মকর্তারা।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের যে ডেলিগেশন বাংলাদেশ ট্যুর করছে তারা মূলত বাংলাদেশের যে সমস্ত স্থানে ইংল্যান্ড দল খেলবে সেই ভেন্যুগুলো ফিজিক্যালি দেখবে। বাংলাদেশে যে ইংল্যান্ড হাই কমিশন আছে, অস্ট্রেলিয়ান হাই কমিশন এবং এগুলোর সাথে কর্মকর্তাদের সাথে ওরা দেখা করবে এবং কালকে হোম মিনিস্ট্রিতে একটা মিটিং আছে। রুহান কালপাগে নির্ধারিত সময়সীমার মধ্যে টিমের সাথে জয়েন করেনি, সেক্ষেত্রে বোর্ড অ্যাজ পার আওয়ার কন্ট্রাক্ট আমরা আমাদের ব্যবস্থা নেব। অলিম্পিক ফুটবলের খবর, হন্ডুরাসকে নিয়ে ছেলে খেলা করল ব্রাজিল। রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে নেইমার ও গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে হন্ডুরাসকে 6-0 গোলে বিধ্বস্ত করেছে নেইমারের দল। ফলে অলিম্পিক ফুটবলে প্রথম স্বর্ণ জয়ের স্বপ্ন পূরণের পথে ব্যবধানে এগিয়ে যায় নেইমারের দল। এরপর আরেকটি ইতিহাস রচনা করার অপেক্ষায় দুনিয়ার সেরা অ্যাথলেট উসাইন বোল্ট। রিও অলিম্পিকের অন্যতম সেরা আকর্ষণ 200 মিটারে স্প্রিন্টের সেমিফাইনালে ট্র্যাকে নামবেন জামাইকান গতিদানব। বৃহস্পতিবার বাংলাদেশ সকাল 7টায় শুরু হবে এই লড়াই। 100 মিটারের মতো 200 মিটার স্প্রিন্টেও অপ্রতিরোধ্য উসাইন বোল্ট। বিশ্বের একমাত্র অ্যাথলেট হিসেবে তিনিই 200 মিটারে 2টি অলিম্পিক স্বর্ণ ও 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের মালিক। বেইজিং ও লন্ডন অলিম্পিকের পর রিওতেও 100 মিটার স্প্রিন্টে জিতে ইতিহাস গড়েন বোল্ট। ঠিক এবার 200 মিটার স্প্রিন্টেও একই ইতিহাস রচনার। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিখোঁজের তালিকায় থাকা ওয়াকি চৌধুরী শরিয়া আইন নিয়ে পড়ছেন তুরস্কে। দাবি পরিবারের, আটক 4 নারী জেএমবি সদস্যের 5 দিন করে রিমান্ড। নাগরিক সুবিধা বাড়াতে ঢাকা বিভাগকে ছোট করা হবে, গড়ে তোলা হবে আরও নতুন নতুন বিভাগ, বললেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানিকে কেন্দ্র করে কোনো সিন্ডিকেট গড়ে উঠতে দেওয়া হবে না, জানালো মন্ত্রণালয়। ব্যয় নির্ধারণ না হওয়ায় কাউকে টাকা না দেওয়ার অনুরোধ। নিউ ইয়র্কে ইমাম সহ 2 বাংলাদেশি হত্যাকাণ্ডে অস্কার মোরেলের বিরুদ্ধে হত্যা মামলা। বৃহস্পতিবার শুনানি। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি হতে পারে আমৃত্যু কারাদণ্ড। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গ্রেফতারের 2 ঘণ্টা পর আরসিবিসির সাবেক ব্যবস্থাপক মায়া দেগুইতোকে জামিনে মুক্তির নির্দেশ দিলেন আদালত। এবং দেনার টাকা পরিশোধের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করল মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেল। লাইসেন্স বাতিলের বিষয়ে পরবর্তী আদেশ 4 সেপ্টেম্বর। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।